দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। যুদ্ধ থামাতে আলোচনা চলছিল, কাগজে কলমে একটা সমঝোতা চুক্তিও হয়েছে, এর মাঝে আবারও শুরু হয়েছে যুদ্ধ। টানা 11 দিন ধরে বিমান হামলা চলছে। ওয়ার সেক্রেটারি পিট হেগসেট জানিয়েছেন ইরান যুদ্ধে এ পর্যন্ত $37.5 বিলিয়ন খরচ হয়েছে। যুদ্ধের খরচ ও সামরিক বাহিনীর ফান্ডিং এর জন্য ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা $95 বিলিয়ন একটি নতুন বাজেট প্যাকেজ পাশের চেষ্টা করছে। সেনেটের মুখোমুখি হলেও বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পিট হেগসেটকে। যুদ্ধের নানা ধোঁয়াশা নিয়ে তাকে আক্রমণ করেন সেনেটররা। তবে এর মধ্যেই এবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে খুব শীঘ্রই এবং একটা ভারী হামলা চালাতে যাচ্ছে আমেরিকা। এটার পাল্টা হামলা নিশ্চয়ই চালাবে ইরান। পুরো যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের 1 নম্বর অপশন 2 হতে পারে যুদ্ধ জোরদার করা বা সংঘাত বৃদ্ধি করা, অর্থাৎ আমেরিকার উপর হামলা বাড়ানো এবং হরমুজ সহ বাকি যে প্রণালীগুলো তাদের আশপাশে রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করা। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে আরো চাপ তৈরি হবে। তবে একটা আশঙ্কা আছে যে বিশ্বের নানা পরাশক্তি মিলে ইরানের উপর তখন যৌথ হামলা চালানো হতে পারে, কারণ পুরো বিশ্ব যদি সাফার করে। 3 এবং সবশেষ যে অপশনটি সেটা হলো বর্তমান অস্থিতিশীলতা বজায় রাখা, অর্থাৎ যুদ্ধ, আলোচনা, আবার যুদ্ধ, আবার আলোচনা, এইভাবে একটা সময় পার করা। একই সঙ্গে আমরা আলোচনা করতে চাই আমেরিকার ভিতরকার রাজনীতি, অর্থাৎ মিড টার্ম নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের ভিতরে কি হচ্ছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন, বিক্ষোভ কত দূর যাবে, কি প্রভাব শেষ পর্যন্ত এই ককরোচ জনতা পার্টি রাখতে পারবে, সেসব বিষয়গুলো আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারিকে, যিনি একই সাথে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন অফ সায়েন্স। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরীকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, মানে যুদ্ধ কমবে বলেই তো আমরা আভাস দিচ্ছিলাম, কিংবা একটা সমঝোতায় গিয়ে দুপক্ষের বুক রক্ষা কিভাবে করা যায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন যে পরিস্থিতি দেখছেন এটি তো আগের চেয়েও খারাপ। তাহলে কি যুদ্ধ বেড়েই গেল, কমার আর কোনো সুযোগ নেই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যুদ্ধ দুই পক্ষেই চাচ্ছে একটা ওয়ে অফ আউট, আর কি একটা ওয়ে আউট চাচ্ছে, কিন্তু দুই পক্ষেই তাদের ডোমেস্টিক পারপাসে প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে উনি ভিক্টরি, আর ইরান ও চাচ্ছে যে তারা এমন সিদ্ধান্ত নেক যাতে করে তাদের দেশের জনগণ এটা কাছে একটা অ্যাকসেপ্টেবল হয় আর কি। কারণ তারা চাচ্ছে না যে তারা আনকন্ডিশনাল সারেন্ডার করুক ইউএস এর কাছে। এই 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 পরিপ্রেক্ষিতে তাদের মূল যে কটা কারণ ছিল আপনারা সবাই জানেন, যে 3টা জিনিস আমেরিকার দাবি ছিল আর কি, মেমোরেন্ডাম, যেটা আমরা সবাই জানি, যে হরমুজ প্রণালীতে জাহাজগুলো মুক্তভাবে চলাচল করবে, রাইট, এনরিচ ইউরেনিয়াম মজুদকে ডাইলিউট করবে অথবা হস্তান্তর করবে, আর ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়াচডগকে এটা স্ট্রিক্টলি মনিটর করবে। আর ইরান চেয়েছিল ইরানের বন্দরের উপর থেকে ব্লকেটটা তুলে নিবে, তাদের ফ্রোজেন অ্যাসিড গুলো রিলিজ করবে, আর তাদেরকে আবার যেন আক্রমণ না করে তার একটা প্রতিজ্ঞা দিতে হবে। এই দুটো ব্যাপারটা ছিল, খুব সুন্দরভাবে চলছিল। কিন্তু এই যুদ্ধের ফলে ইরান যে ডিসকভার করেছে যে হরমুজ প্রণালী তাদের কাছে এত গুরুত্বপূর্ণ, যে হরমুজ প্রণালীটা তাদের কাছে এমন একটা ডিটারেন্ট, যেটা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করা অথবা মিসাইল ডেভেলপ করা অথবা প্রক্সিদেরকে বিভিন্ন রিজিওনাল প্রক্সিদের নিয়োগ করা, তাদের চেয়েও শক্তিশালী হলো হরমুজ প্রণালীটা। সুতরাং হরমুজ প্রণালীতে তারা চাচ্ছে তাদের একটা আধিপত্য চাচ্ছে, এবং তারা বলছে তাদের টেরিটোরিয়াল ওয়াটার, এই জিনিসটাতে তারা স্টিক করেছে আর কি। স্টিক করাতেই ওই জিনিসটা নিয়েই মূলত এখন সমস্যা। এখন যে নিউক্লিয়ারের কথা আলোচনা হচ্ছে না, যদিও প্রেসিডেন্ট বলছে যে আমি সব করতেছি, শুধু নিউক্লিয়ার ওয়েপন যেন তাদের না হয়। এবং তিনি আজকে যেটি বললেন প্রফেসর ডক্টর পাটোয়ারি, মানে পিক্যাক্স মাউন্টেনে ভারী একটা হামলা চালানো হবে, একেবারে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তিনি করছেন। এটি যদি সত্যি তিনি করেন,
তিনি তো এর আগে অনেক কথা বলেছেন, কিছু কিছু করেছেন, কিছু কিছু করেননি। বলেছেন মিত্ররা ফোন করে বলেছে ভাই করো না, আমি করি নাই। এখন তিনি যদি পিক এক্সে এরকম হামলাটা চালান, তাহলে তো সেটা ইরান নিশ্চয় বসে থাকবে না, তারা পাল্টা হামলা চালাবে। অর্থাৎ প্রেসিডেন্টের বক্তব্যটা একটু শুনেন, আপনি শুনে নিজেই বুঝতে পারবেন যে আসলে তিনি কি করতে চাইছেন। support of what we are doing, but we need to be careful. Mr. President, there are no signs that Iran is ready to stop fighting. So what is the plan? Is the plan to just keep bombing until they give up? There are no signs. Why, do you know something that I don't know? Will they continue to attack our allies and You kill don't know what Americans? the dialogue is behind the scenes, that they want to meet desperately to try and end it because they're getting decimated. You don't get that when you listen to your fake station, but you don't know. You don't know anything. So talks are you know still something that I possible, don't likely? know? Do you know something I don't know? Will tell us. I will tell you, they want to desperately meet, and until they're ready to meet in a meaningful way, we have no interest in even. So the Iran election, Everything's happening, and we're taking out many times the money. This one, Iran is bigger. It's a more complex situation, but we're probably doing equally as well if you look at the damage that's been done. And again, as I said to the young man that just posed the question over here, if we left today, it would take them decades to rebuild, and I don't believe they could ever rebuild. And honestly, they haven't seen anything yet. We've been nice. We've been nice. The Lebanese armed forces is the backbone of security and stability. Do you believe that Iran has moved nuclear centrifuges into Pickaxe Mountain? And when you say we're not done yet, what is left to finish? Well, I think that they may have. We don't have it on record. All we do is read the fake news. You know, we see the news is so wrong so many times. So, you know, maybe this one they have right, but it's okay. It doesn't mean anything unless they have the material. You're talking about the centrifuges. Yeah, it doesn't mean anything unless they have the material. They don't have. We follow the material. That's where the action is, and we'll be hitting that area probably pretty soon. And there's not a thing they can do about it. প্রফেসর ডক্টর পাটোয়ারি, শুনছিলেন মানে প্রেসিডেন্ট, আপনার কাছে কি মনে হচ্ছে তিনি নিজে থেকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করছেন, নাকি সাংবাদিকের প্রশ্নের মুখে বলতে হয় বলে তাকে তিনি এই ধরনের কথাগুলো বলেছেন? এটা এর আগেও তো আপনার B-52 দিয়ে হেভি বম্বিং করে এটা করা হয়েছে, এবং দুই দফা, মানে দুই দফা হয়েছে। অ্যানালিস্টদের মতে যে উনি যে ধরনের আক্রমণের কথা বলছে খুব বাউন্ডারি, সেটাকে যদি কমপ্লিট ডিস্ট্রয় করতে হয় তাহলে আমার মনে হয় নিউক্লিয়ার ওয়েপন তাকে ইউজ করতে হবে। কেউ বলছে যে 9 মেগাটন নিউক্লিয়ার বম ফেলতে হবে ওটাকে ধ্বংস করার জন্য। এই জিনিসটা কিন্তু নিউক্লিয়ার ওয়েপন ইউজ করাটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে কেউ করে নাই। এটা ইজ নট ইজি ম্যাটার, রাইট? অ্যান্ড ওয়ার্ল্ড উইল নট সি ইট ইজিলি, রাইট? এই জিনিসটা তাকে বুঝতে হবে। এটা হয়তো উনি আর একটা থ্রেট দিচ্ছেন, আর কি আরো কিছু অ্যাটাক করবে থ্রেট দিচ্ছেন। কিন্তু ব্যাপারটা যেটা আপনি আগে থেকে শুরু করেছেন, আমরা তো এখন দেখতে পাচ্ছি টিট ফর ট্যাট হচ্ছে, রাইট? আপনি একটা করছেন, তারা অ্যাটাক করছে। বিশেষ করে এখন তো ড্যামেজও হইতেছে। এই যে আপনার 3 জন সোলজার মারা গেল, 2 জন মারা গেল, একজন নিখোঁজ, তার মধ্যে 100 জন আহত হয়েছে। এটা তো ইরান তো করতেছে, মানে রিটালিয়েট করে তো ক্ষতি করার চেষ্টা করতেছে। সুতরাং এটা প্রেসিডেন্ট ইজ কাইন্ড অফ, মানে আপনি তো বসন্ত উৎসব করতে যাননি সেখানে, কিংবা মানে পহেলা বৈশাখ পালন করতে যাননি যে সেখানে যাবেন, পাল্টা হামলা হবে, যুদ্ধে সৈন্যরা প্রাণ হারাবে, এটি তো খুবই স্বাভাবিক। মানে ইরানের যে ক্ষতিটা হচ্ছে সেই তুলনায় এটি কি খুব বেশি? কিন্তু ইরান চূড়ান্ত ভাবে কি করতে পারে বলে আপনার কাছে মনে হয়? চূড়ান্ত ভাবে যেটা করতে পারে, ইরান এই যে প্রেসার ক্রিয়েট করতেছে আপনাকে হুতিদের দিয়ে ভূমধ্য সাগরে, ওখানে হুতি দিয়ে ওখানে সৌদি ওখানে ব্লকেট করে, যাতে ইরানের উদ্দেশ্য হলো পৃথিবীতে যত কিছু অয়েল মানে এনার্জি ক্রাইসিস ক্রিয়েট করতে পারে, তখন যত বেশি হবে তত বেশি আমেরিকান বন্ধুরা তার উপরে, পৃথিবীর দেশগুলো আমেরিকার উপরে প্রেসার দিবে যে এটার একটা সলিউশন করো। কারণ আমেরিকা অ্যাজ সাচ, আমেরিকার তো যথেষ্ট পরিমাণ অয়েল অ্যান্ড গ্যাস আছে, তাদের ইম্পোর্ট করার দরকার নাই। কিন্তু এই অয়েল অ্যান্ড গ্যাস হলে কি হবে, এতে করে পাম্পের কিন্তু স্টেশনে কিন্তু তেলের দাম কমছে না, কারণ যারা অয়েল গ্যাসের মালিক তারা তো কিন্তু মার্কেট রেটে বিক্রি করছে জনগণের কাছে। সুতরাং এই প্রেসারটা ক্রিয়েট করার জন্য তারা চাচ্ছে আর কি। এই একটা। 2 নম্বর হলো
তারা ওই যে বিভিন্ন জায়গায় যে তাদের যে ঘাঁটিগুলো আছে, এটা তো এবার দেখা গেল জর্ডান পর্যন্ত গিয়ে পৌঁছে, জর্ডানে লোক মারা গেছে, এগুলো তারা কন্টিনিউ করবে। সুতরাং আর ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করি ইরান তার গালফ স্টেটগুলোর ইনফ্রাস্ট্রাকচারের উপরে আঘাত হানবে। আপনি দেখেন ওই দেশগুলো তো মোটামুটি ডেজার্ট, শুধু গ্যাস লাইনগুলো, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার গুলো, ওয়াটার স্যালিনেশন গুলো, এগুলাতে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ডেভেলপ করবে ওইসব জায়গায়। সুতরাং দ্যাট উইল বি এ ডেঞ্জারাস সিচুয়েশন, রাইট? ডেঞ্জারাস সিচুয়েশন ফর গালফ কান্ট্রিজ সিচুয়েশন হলো আমেরিকা এর সাথে জড়াতে পড়বে, কারণ আমেরিকার আমাদের ওখানে ঘাঁটি আছে। সুতরাং এগুলা আমি মনে করি এটা একটা এখনো ওনার রেটরিক, উনি চেষ্টা করতেছেন ভয় দেখানোর জন্য, ভয় দেখেই কতটুকু করতে পারেন। ইরানও কিন্তু আসলে ভালো অবস্থায় নাই, ইরানের যে ইকোনমিক অবস্থা। জি, আমরা আসবো এটি নিয়ে আপনার কাছে আলোচনা শুনবো, কিন্তু যেটি হয়তো বিশ্লেষণে এরকমই হচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ হলে উলু খাগড়ার যে অবস্থা হয়, এখন আমেরিকা ইরান যুদ্ধ করবে, গালফ স্টেটের যে সাধারণ মানুষ তারা হয়তো পানির সংকটে পড়ে যাবেন, গ্যাসের সংকটে পড়ে যাবেন, নানা ধরনের তাদের স্থাপনাগুলোতে যদি শেষ পর্যন্ত হামলা চালানো হয়। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানি, সেটা হলো পিট হেগসেট আজকেই জানিয়েছেন সেনেটে গিয়ে যে $37.5 বিলিয়ন এখন পর্যন্ত খরচ হয়েছে, $95 বিলিয়ন চায় রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান। এই অর্থের বিনিময়ে আমেরিকা কি পেল? এই যে $37.5 বিলিয়ন খরচ হয়েছে, আপনারও নিশ্চয়ই ট্যাক্সের টাকা সেখানে কিছু না কিছু আছে, তো পাচ্ছেটা কি আমেরিকা? কি মনে হয় আপনার কাছে? সেনেটররা কতটা সন্তুষ্ট হতে পারছেন? ধন্যবাদ জুয়েল। আমি খুব মনোযোগ সহকারে ডক্টর পাটোয়ারি বক্তব্য শুনছিলাম। উনি তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে একটা কথা বলেছেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড সিচুয়েশন বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে। এটা একটা চিন্তার বিষয়, একটা চিন্তার খোরাক যোগাচ্ছে। এটা আমাদের উপলব্ধি বা রিয়েলাইজেশনের ক্ষেত্রে একটা একটা বিন্দু দিচ্ছে যে hey, listen and carefully handle the situation. আপনার যে প্রশ্ন আপনি করে এটার সাথে এটা যুক্ত হচ্ছে যে অলরেডি $37.5 মিলিয়ন খরচ হয়ে গেছে। সেই খরচটা যেই খাতে হয়েছে সেই খাতটা কি কোনোভাবে কোনো যুক্তিতে বা কোনো লাইন অফ বর্ডারে কোনো হিউম্যানিটেরিয়ান স্বার্থ রক্ষা করতে পারছে? না যুক্তরাষ্ট্রের, না বহির্বিশ্বে, পারে নাই। এখন তার উপর তারা চাচ্ছে আরো $95 বিলিয়ন। এখন কংগ্রেস এবং সিনেটের এই ব্যাপারে প্রতিক্রিয়া কি হবে এটা বুঝতে হলে জানতে হবে কংগ্রেস এবং সিনেট এখন কার দখলে বা কার নিয়ন্ত্রণে বা কার প্রভাবে it is guided by it is influence, that is guided and influenced by one person, that is Mr. Donald Trump. ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে উনি যেটা চেয়েছেন এটা উনি বের করে আনবেন, এটা উনি কংগ্রেসকেও স্যাটিসফাই করাতে পারবেন এবং সিনেটকেও পারবেন, কারণ দুইখানেই তার এখন সংখ্যাগরিষ্ঠতা কাজ করছে। এবং এই কংগ্রেস এবং এই সিনেটের মধ্যে বিবেক বলে, কনসিয়াসনেস বলে কোনো কিছু এখন আর কাজ করছে না। এখানে শুধু কাজ করছে ব্যক্তি, দ্যাট ইজ একদিকে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, আর অন্যদিকে আছেন ইরান। এখন এই যে ব্যক্তি দ্বন্দ্ব, এই যে ব্যক্তিতান্ত্রিকতার যে এই যে উচ্ছ্বাস এবং এই যে ব্যক্তিতান্ত্রিকতার এই যে পশুত্ব, এই পশুত্বের লড়াই কিন্তু আপনি যেটা বলেছেন জুয়েল, যে রাজায় রাজায় যুদ্ধ করে আর ভোগে শুধু সাধারণ মানুষ, তাই হচ্ছে, তাই হবে। এই $95 বিলিয়ন দিয়ে যেটা হবে সেটা হয় আমেরিকার নিজস্ব কিছু স্বার্থকে আমেরিকা উদ্ধার করবে, যেটি হচ্ছে যে মাইট ইজ রাইট, আর ওদিকে ইরান তার জনগণের স্বার্থকে বিসর্জন দিবে ইন দ্য কেস অফ এগেইন দ্যাট আই এম দ্য রাইট। কারণ আমি একটা শুধু দৃষ্টান্ত দিই, অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। হরমুজ প্রণালী তো এর আগেও তো চলছিল, সেটা ইরানের দখলে ছিল না যুক্তরাষ্ট্রের দখলে ছিল, এমন কোনো কিছু কিন্তু বিশ্ব রাজনীতিতে প্রসঙ্গ হয়ে আসেনি। হরমুজ প্রণালী চলছিল ঠিকভাবে। হরমুজের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ কিন্তু ততটা ঘনিষ্ঠ না, কিন্তু যুক্তরাষ্ট্রে যারা অ্যালাইন আছে পক্ষে এবং বিপক্ষেও, তাদের একটা স্বার্থ আছে। এখন এই হরমুজ প্রণালীটা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা প্রেস্টিজ ইস্যু।
এখন এটার উপর একটা ট্যাক্স বা টোল যেটাই আমি বলি না কেন সেটা বসানোর চেষ্টা করতেছে একদিকে আমেরিকা, আর অন্যদিকে চেষ্টা করতেছে আপনার ইরান সেটা দখলত্ব তাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে। এখন আসলে কি হবে, আসলে কি ইরান পারবে এমত অবস্থা, এই অবস্থা, এই যে যুদ্ধ চলছে, এই যে আপনার সামরিক সংঘর্ষ হচ্ছে, এর মধ্যে ইরান কি সক্ষম হবে পুরো হরমুজ প্রণালীর দখল নিজের মধ্যে রাখতে? এই ব্যাপারে একটা সন্দেহ আছে, এই একটা ধোঁয়াশে একটা ব্যাপার আছে, কারণ ইটস লুকস লাইক তারা পারবে না। তখন কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে যে করেই হোক, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার তো হচ্ছে সে প্রচন্ড রকম জেদি টাইপ লোক, তার ইগো অত্যন্ত হাই মার্কিং। উনি দেখবেন যে সমস্ত কথাবার্তা বলে, যেভাবে বলে, যার যে বডি ল্যাঙ্গুয়েজ, এতে হচ্ছে উনি সবাইকে ইগনোর করে দিচ্ছেন। উনি কথা হচ্ছেন যে ওয়ার্শিপ অনলি মি, অনলি মি অ্যান্ড অনলি মি, নোবডি এলস। এই অর্থে এই 95 মিলিয়ন ডলার যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে দেয়, এটা অবাক হওয়ার কিছুই থাকবে না, দিতেও পারে, কারণ এটা অত্যন্ত অ্যাগ্রেসিভ। এর বিপক্ষে ডেমোক্রেট শক্তিরা তেমন ভাবে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারছে না, তেমন ভাবে কোনো জনমত সৃষ্টি করতে পারছে না। এখন আপনি দেখছেন আমেরিকার তেলের দাম প্রায় $4 উপরে প্লাস, কোন জায়গায় $4.15, কোন জায়গায় $4.25, কোন জায়গায় হয়তো $4। তো এই যে $4 হয়েছে, এতে কিন্তু আপনি একটা লক্ষ্য করার বিষয় জুয়েল, আমাদের যারা ধরেন মধ্যবিত্ত, তারা ধরেন আগে আমরা এই যুদ্ধের আগে আমরা তেলের দাম দিতাম $2.79 অথবা 85 অথবা 90 অন অ্যান অ্যাভারেজ। এখন সেখান থেকে $1 প্লাস কিছু বেড়েছে তেলের দাম। সেটা মধ্যবিত্তের জীবনে বা মধ্যবিত্তদের ইকোনমিক চেতনায় কতটা এফেক্ট করেছে, এটা একটা ব্যাপার, আমাদের চিন্তার বিষয়। আসলে কি খুব বেশি এফেক্ট করেছে? এটা এফেক্ট করতে আরো সময় লাগবে। দৈনন্দিন বাজারের দর দেখেন, দৈনন্দিন অন্যান্য জীবনযাত্রার মান দেখেন, বাসা ভাড়া দেখেন, সবকিছুতে যে প্রাইসিংটা হয়েছে সেটার এফেক্টটা জনমানুষের কাছে বা মিলিয়ন মানে ম্যান মার্চের আসতে অনেক সময় লাগবে। সেটা না আসা পর্যন্ত আভ্যন্তরীণ ভাবে ডোনাল্ড ট্রাম্প এবং আপনার রিপাবলিকান প্রশাসনের উপর তেমন কোন চাপ আমরা সৃষ্টি করতে পারবো বলে মনে হয়। হতেও পারে, কিন্তু আমার মনে হয় না তেমন কোনো, এবং সেই চাপটা যতক্ষণ না আসবে, সেই চাপটার ব্যাপারে যত আপনার কাছে যেটি সে সময় শুনতে চেয়েছিলাম সেটি হলো যে ইরান একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে যে আমেরিকার সামনে মধ্যবর্তী নির্বাচন, জনগণের পারসেপশনটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এক ধরনের চাপ হতে পারে। কিন্তু অ্যানালাইসিস গুলো তো বলছে যে ইরানের নিজের ঘরের ভিতরেও কিন্তু নানা সমস্যা আছে, তারা প্রাথমিকভাবে ঘরের সমস্যাগুলো সামাল দিয়েছে। কতদিন পর্যন্ত এটি সামাল দিতে পারবে? অর্থনীতি, তাদের আইআরজিসি, নানা ধরনের আমরা ইন্টারেস্টেড গ্রুপকে দেখছি সেখানে অ্যাক্টিভ হতে। আপনার বিশ্লেষণটা একটু শুনি। আমাকে বলছেন? জি, ওকে। সো আসলে দীর্ঘদিন থেকেই তো ইরান আমেরিকান স্যাংশনের মধ্যে আছে। এই স্যাংশনের মধ্যে ওরা কোন রকমে বেঁচে আছে। দি কোয়ালিটি অফ লাইফ ইরানি জনগণের সাধারণত এটা অনেক ক্ষতি হয়েছে। আর এই যে 10,000-এর মতো যে ওদের কাছে বোমা মারছে, 10,000 sorties or more, তাদের স্কুল, হসপিটাল, বিভিন্ন জায়গা তাদের ধ্বংস হয়েছে। সুতরাং এটার ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে, আনএমপ্লয়মেন্ট পরিমাণ বেড়েছে। এখন ইরান আমাদের মতো অত পুয়ার না, বাট ইরানের একটা স্ট্যান্ডার্ড যেটা ছিল, স্ট্যান্ডার্ডটা ওদের কমেছে। এতে করে জনগণের কাছে একটা ইনফ্লেশন অনেক বেড়েছে, 50, 60, 70 গুণ ইনফ্লেশন বেড়েছে। এতে মানুষের উপর অনেক প্রেশার হচ্ছে। কিন্তু একটা জিনিস কি, ইরানিয়ানস আর প্যাট্রিয়ট ওয়েন দে আর অ্যাটাক। ইরান কিন্তু তাদেরকে অ্যাটাক করে নাই, আমেরিকাকে করে নাই, অন্য কাউকে করে নাই, প্রতিবেশীকে কোনোদিন করে নাই। তাদের প্রক্সি আছে বিভিন্ন জায়গায়, সব এই ইস্যুতে, প্যালেস্টাইন ইস্যুতে। কিন্তু যখন তাদেরকে দেখলো যে তারা তাদের সিভিল ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজে, ওখানে ছেলেদেরকে, বাচ্চাদের, মেয়েদেরকে মারলো, তখন ইরানের জনগণ অনেকটা সহ্য করতে শুরু করেছে। বাট এটার একটা লিমিট আছে কতটুকু পর্যন্ত যাবে। এবং এখানে যে দুইটা ফোর্স, একটা হলো যে সিভিল যারা পলিটিশিয়ান, আর একটা হলো আইআরজিসি, এদের মধ্যে কম্পিটিশন। আইআরজিসি মনে করে যে হরমুজ প্রণালীর যেই এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটা হলো আমাদের ডিটারেন্ট, এটা দিয়ে আমরা এটা কন্ট্রোল করব। আর যারা পলিটিশিয়ান আছে তারা মনে করছে
যে এটা আমরা একটা নেগোশিয়েট করা উচিত, জনগণের উন্নতি বা টাকা পয়সার এটা ফান্ডগুলো রিলিজ করলে, স্যাংশনটা উঠালে পাবলিক জিনিসটা বাড়বে। কিন্তু এখন এই জিনিসটা এই দুটো যে একটা মানে একটা লাইনে নিয়ে আসতে হবে দুটোকে, দুটো কনসেপ্টকে একটা জায়গায় এনে একটা প্যারালাল করতে হবে। আমরা একটি ছোট বিরতি নিয়ে আসি, আপনার কাছে শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। আমাদের সাথে যুক্ত আছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুইজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর পাটোয়ারি, আমরা কথা বলছিলাম ইরান যে সংকটগুলো পার করছে সেটি কতটা মেজর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন? সেটা ইরানের আরেকটা জিনিস এখানে, এটা তো প্রথম আপনার যেটা বলেছেন, এটা একটা জেদাজেদির ব্যাপার হয়ে গেছে। ইরান মে হ্যাভ এ ক্লেম বিকজ দে আর টেরিটোরিয়াল ওয়াটার, কিন্তু আমেরিকা উই ডোন্ট হ্যাভ বিজনেস ওভার দেয়ার, রাইট? এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জেদাজেদিতে পড়ে উনি এতে ইনভলভ হয়েছে। এবং ইরানের আরেকটা জিনিস তাদের চিন্তা করতে হবে, এই যে হরমুজ প্রণালীর যে অল্টারনেট রুটগুলো তৈরি হচ্ছে, যেমন আপনার ট্রান্সকন্টিনেন্টাল পাইপলাইন করা, যাতে হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করে পাইপলাইনে ইসরায়েলের মধ্যে দিয়ে সেই পাইপলাইন নিয়ে অয়েল এক্সপোর্ট করা। যখন অল্টারনেট জিনিসগুলো তৈরি হয়ে যাবে তখন হরমুজ প্রণালীর গুরুত্বটা রিলেটিভলি কমে আসবে। তবুও এই জিনিসটা তাদের চিন্তা করে রাখতে হবে। এবং এর মধ্যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প এত হয়েছে, আর যে উনি যে $37.5 বিলিয়ন বললো, এটা তো শুধু অস্ত্রের বিরুদ্ধে। হোয়াট অ্যাবাউট লাইফ, the life lost? What about our wallet? Billions of dollars আমাদের ওয়ালেট থেকে চলে গেছে, billions of dollars পৃথিবীর জনগণের কাছ থেকে চলে গেছে এই যুদ্ধের ফলে। আর আপনি দেখেন উনি তো কতটুকু ডেসপারেট। ইরানের তো কি হবে আমরা বুঝতেছি। যেমন মে 12 উনি বলছে আই ডোন্ট থিঙ্ক আমেরিকান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, তাকে যখন বলা হয়েছে আপনি যে যুদ্ধ করছেন আমেরিকানদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তো খারাপ হচ্ছে, উনি বলছে যে আই ডোন্ট থিঙ্ক আমেরিকান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। তারপরে মে 27 উনি বলেছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিড টার্ম। ওনাকে যখন বলছে মিড টার্মের একটা এফেক্ট হবে, ইরান চাচ্ছে যে এটা একটা এফেক্ট করা যায়, বলছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মিড টার্ম ইলেকশন। আরেকবার উনি বলছে যখন 4.2% ইনফ্লেশন রেট, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, উনি বলছে আই লাভ ইনফ্লেশন, হয়তো সার্কাস্টিক্যালি বলেছে। এই যে জিনিসগুলো উনি বলেছেন এগুলো কিন্তু ভোটারদের কাছে খুব ভালো যাচ্ছে না, এগুলো কিন্তু ইরানিয়ানরা এনজয় করতেছে। এটা পলিটিক্যাল একটা জিনিস হয়েছে। এবং ওনার এই বক্তব্যগুলো রিপাবলিকানদের অনেক ক্ষতি করবে। তারপর ওনার যে মোটিভেশনটা হলো যুদ্ধে জিতা, আর রিপাবলিকানদের মোটিভেশন হলো ইলেকশনে জিতা। এবং এই দুটোর মধ্যে তারা পড়ে গেছে। মাঝখানে ইরানও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আই এম সো সরি অ্যাবাউট দি গালফ স্টেটস ক্ষতি হয়েছে। ইরানিয়ানরা তো সাংঘাতিক ভাবে ইকোনমিক্যালি সাফার করতেছে, যতটুকু আমরা দেখি সাফার করছে। কিন্তু তারা এই জন্য প্রায় 30-40 বছর প্রস্তুতি নিচ্ছে। তারা জানে কোনো এক সময় এই সিচুয়েশনটা হবে। So they prepared well. They reserved their energy, all the missiles and other things. একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস আপনি দেখেন, আমাদের যুদ্ধে নামালো প্রাইম মিনিস্টার নেতানিয়াহু প্ররোচনা করে, কোন প্রেসিডেন্ট যায় না আমাদের নামে। এখন দেখে তারা চুপ করে বসে আছে। এখন যুদ্ধটা বিটুইন ইরান এন্ড আমেরিকা, এখন যুদ্ধটা বিটুইন ইসরায়েল এন্ড ইরান না, দেখতে পাচ্ছেন। আর স্মার্ট ইজ তাদের যে ফাইন্যান্স মিনিস্টার বলছে এটা আমেরিকা আর ইরানের যুদ্ধ, আমরা এর মধ্যে ইনভলভ হব না। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। মানে আপনাকে নামাই দিয়া ওই যে চাবি দিয়া দিল ছাড়া, মানে গাছে তুলে মই কেড়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, গাছে তুলে মই কেড়ে নিয়ে গেছে। এই যে সিচুয়েশন গুলা এখন দুই দেশেরই, আমাদেরও ইকোনমিক ক্ষতি হচ্ছে যেহেতু আমরা বিগ কান্ট্রি, বিগ ইকোনমি, আমরা ইভেনচুয়ালি আমাদের এটা আর ক্ষতি হবে, মিট্রামো হবে, সেটা আলোচনা পরে করবেন। কিন্তু ইরানের সাংঘাতিক ভাবে ইরানের ক্ষতি হচ্ছে, ইকোনমিক ক্ষতি হচ্ছে, জনগণ সাফার করতেছে। এটা একটা রিচ কান্ট্রি, দে কুড ফ্লারিশ। তবে একটা জিনিস এট দি এন্ড অফ দি, ওরা যদি সাস্টেইন করাটাই তাদের জন্য জিতা। এবং এই যুদ্ধ প্রমাণ করছে যে মিডল ইস্টে তারা একটা মেজর পাওয়ার। এই জিনিসটা তাদেরকে একটা, এখন অন্যরা তাদের কথা বলতে একটু সমীচীন করে কথা বলে। মাহমুদ রেজা চৌধুরী, একটু আপনার কাছে জানি, সেটা হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করবেন না, কিন্তু রিপাবলিকানরা নির্বাচন করবেন। তাদের মাগাবেজ এর মধ্যেই বিভিন্ন জায়গায় বৈঠক করা শুরু করেছে। অন্যদিকে ডেমোক্রেটরা এখনো কোন তরিকায় হাঁটবে, কোন তরিকায় কথা বলবে, কিংবা নির্বাচনের পলিসিটা কি করবে সেটা নিয়ে অনেকটা খাবি খাচ্ছে। এই দুটো দল মিড টার্ম কেন্দ্রিক, তাদের তৎপরতাটা কেমন দেখছেন?
ওয়েল, প্রেসিডেন্ট ট্রাম্পের মেগা গ্রুপ তো ওনারা বসছে কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করা, তাদের স্ট্র্যাটেজি তেমন একটা কিছু নাই। আর যে Okay. স্ট্র্যাটেজিতে আমি যা বুঝতে পারলাম, ওয়ারকে ব্যাংকিং করতে পারছে না, হ্যাঁ বিকজ আমেরিকান হেট ওয়ার। 60-70% তারা ওয়ারকে হেট করছে, এবং 70% আমেরিকান ডিসঅ্যাপ্রুভ প্রেসিডেন্ট ট্রাম্পস ডিলিং উইথ ইকোনমি। 77% আমেরিকান মনে করে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসির জন্য আমাদের কমিউনিটি ইকোনমিক্যালি সাফার করছে, এরা বোথ রিপাবলিকান এন্ড ডেমোক্র্যাট। সুতরাং উনি যে ইলেকশনে একটা কিছু করবে, একটাই ওনার ওয়েপন যেটা রিপাবলিকানটা করবে, ওই কমিউনিজম। ওই যে জুজুর ভয় আছে না, জুজুর ভয়, এই জুজুর ভয় তো চালাতে পারবে না। কমিউনিজম খুব একটা হবে না কোনোদিন। হ্যাঁ পাবলিক খুব একটা এটা নিয়ে ভাবছে বলে মনে হয় না। না, ও কমিউনিজম এখানে হবে না তো। ক্যাপিটালিজম ইজ গুড, ক্যাপিটালিজম রানিং গুড, কিন্তু ক্যাপিটালিজম যদি কম্পেশন হয়, কম্পেশনটাই হলো অ্যাফোর্ডেবল হাউজিং, কম্পেশনটা হলো গরিবদের খাওয়ার ব্যবস্থা করা, কম্পেশনটা হলো মেডিকেয়ার, রাইট? আপনি ক্যাপিটালিজম হন, বিলিয়নিয়ার হন, কিন্তু এই জিনিসগুলো দেখা। সুতরাং এই জিনিসগুলো আপনি এই সামনের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প যদিও মনে করে যে আই ডোন্ট কেয়ার, রাইট, বাট মানে রিপাবলিকানরা কেয়ার করছে, মাগাবেসটা কেয়ার করছে। আমরা মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে একটু শুনেই যে এই দুটো দল তারা নির্বাচনকে সামনে রেখে, মিড টার্মকে সামনে রেখে কতটা তৎপর হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে সেই অর্থে তৎপরের তো দুটো ব্যাখ্যা আছে, একটা হলো জনগণকে নিয়ে তৎপর, আর একটা হচ্ছে নিজেরা দলের ভিতরে তৎপর। তো এই ব্যাপারে আমার মনে হচ্ছে না ডেমোক্রেট পার্টিরা জনগণকে নিয়ে তৎপর হবার কোনো লক্ষণ বা নেতৃত্ব দেখা যাচ্ছে বলে মনে হয় না। মানে এটি কি প্রাইমারির কারণে, মানে এখন তো আগে নিজেদের দলের মধ্যে তৎপর হতে হবে, সেই কারণে মানে প্রাইমারি গুলো শেষ হলে তারা একদম ঝাঁপিয়ে পড়বেন এমনটা মনে হয়? না, প্রাইমারির কারণে শুধু না, এর সাথে যুক্ত আছে আপনি কিভাবে দেখতেছেন বর্তমানের যে সংকট আছে, সেখান থেকে আপনি কিভাবে জনগণকে বিশেষ করে আর্থিক নিরাপত্তার দিকে নিয়ে যাবেন, এবং জনগণ সেই জিনিসটা কিভাবে গ্রহণ করবে, আপনার মেডিকেয়ার মেডিকেড প্রোগ্রাম গুলো কি হবে, মানে বেসিক্যালি ইকোনমি ডেভেলপমেন্টটা কিরকম হবে, এটা জনগণের কাছে একটা সেলেবল প্রোডাক্ট, একটা সেলেবল আইটেম। যে ডেমোক্রেট পার্টিরা সেই দিকে কি কোনো সমাধান দিতে পারছে? এখন পর্যন্ত না। আবার রিপাবলিকান দলের ব্যাপারটা হচ্ছে, রিপাবলিকান দলের মধ্যে একটা একগুঁয়েমি ভাব আছে, যে যতদিন পর্যন্ত ট্রাম্প তাদের সাথে আছে, ট্রাম্পের ইগো যতদিন পর্যন্ত তাদের সাথে আছে, ততদিন তারা যা ইচ্ছা তা করতে পারবে, অথবা তারা হয়তো মিড টার্ম ক্রাইসিসকেও তারা হয়তো উত্তরণ করতে পারবে। আরেকটা বিষয়ে কথা আসছে আমাদের আলোচনার মধ্যে, যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন করবেন না। এখন এটাও কিন্তু আমরা মানে 100% সুনিশ্চিত না ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইলেকশন করবেন বা কিভাবে ইলেকশন করবেন না। ওনার টার্ম শেষ হয়ে গেলে উনি কি সেটাকে মেনে নিবেন? ডিপেন্ড করে যে আসলে আমেরিকার পুরো সিচুয়েশনটা কোন দিকে যায়, কোন দিকে এর অর্থনীতি যাচ্ছে, কোন দিকে। কারণ আমেরিকাকে একটা জিনিস, ডোনাল্ড ট্রাম্পকে একটা জিনিস মনে রাখতে হবে, এবার যদি নির্বাচন ছাড়া উনি যদি হেরেও যান, তার কিন্তু নির্বাচন না করে উনি যদি ক্ষমতা ছেড়েও যান, তার কিন্তু রেহাই পাবার কিন্তু পসিবিলিটিস গুলা কমে আসবে। তাকে কিন্তু জবাবদিহিতার মুখে পড়তেই হতে পারে। গতবার উনি বেঁচে গেছেন যে আগামীবার উনি নির্বাচন করবেন, রিপাবলিকান পার্টিরা মনে করছে সেখানে নির্বাচনে তাকে জিতিয়ে আনতে হবে, এরপর হবে একটা ব্যাপার। সেই ব্যাপারে যদি ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা থেকে থাকে সে কোনো বিচারের সম্মুখীন হতে পারে, তাহলে এমনও হতে পারে, এটা স্পেকুলেশন, এটা কোনো সিদ্ধান্ত না, এমনও হতে পারে যে নির্বাচনটাকে পিছিয়ে দিল, বা নির্বাচনকে সে এমন একটা ক্রাইসিস দিয়ে বলে দিল এখন নির্বাচনের সময় নাই, বা এখন নির্বাচন করা যাবে না। এই ধরনের একটা কিছু শঙ্কা আছে, যার জন্য দেখবেন নির্বাচনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অত্যন্ত স্টবার্ন এবং অত্যন্ত নেগেটিভ। উনি কিন্তু নির্বাচনকে যিনি বলতেছেন মিড টার্ম কেয়ার করেন না, ইনি ইনফ্লেশনকে ভালোবাসেন, এটা যা বলছে এটা শুধু তার যে কৌতুক করা কিংবা শুধু তার বিষয়টাকে অন্য ক্ষেত্রে নিয়ে যাওয়া তা না, এটা তার মনের ভিতরের কথা হতে পারে যে আই উইল সি দ্য লাস্ট, বাট আমি সব রকম ভাবে আমি ক্ষমতার ঊর্ধ্বে থাকবো এবং আমার ক্ষমতায় সুনিশ্চিত থাকবে। অতএব আপনার যে প্রশ্ন, রিপাবলিকান এবং ডেমোক্রেটরা কতটা প্রস্তুত হচ্ছে নির্বাচনের জন্য, জনগণের কে সাথে নিয়ে হচ্ছে না, তাদের নিজ নিজ দলীয় স্বার্থে হচ্ছে। এটা হচ্ছে মাই লাস্ট লাইন। প্রফেসর পাটোয়ারি, আপনার কাছে কি এমন কোন আশঙ্কা আছে প্রেসিডেন্ট নির্বাচন দিতে চাইবেন না, করতে চাইবেন না, কিংবা এটাকে প্রলম্বিত করার চেষ্টা করবেন? আছে, কারণ ধরেন
জি বলেন। জি ডক্টর পাটোয়ারির কাছে জানতে চাইছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভাবমূর্তি, কথাবার্তা যেরকম আমাদের চৌধুরী সাহেব যেটা বললেন, হুম। এতে মনে হয় যে হি ইজ সো পাওয়ারফুল, হি ক্যান ডু ইট, বাট ট্রাস্ট মি, দিস ইজ আমেরিকা, 250 years we pass. This is the democratic country, you have the right, although democracy has some issues, but in আমেরিকাতে ওটা হবে না। এর আগে মনে আছে সে হোয়াইট হাউস ছাড়বে না, তারে বলছে তারে ধরে বাইর করে দিবে, পুলিশ দিয়া তাদের বাইর করে, এটা আমার মনে হয় হবে না। কিন্তু হোয়াইট হাউস ডক্টর পাটোয়ারি মানে 6 জানুয়ারির আগে যে যদি এই অনুষ্ঠানটা করতাম এবং সেখানে যদি আপনাকে প্রশ্ন করতাম যে ক্যাপিটাল হিলে এরকম একটা হামলা হতে পারে, এটা আপনি মনে করেন কিনা, আপনি তো তখন একই উত্তর দিতেন যে এটা দিস ইজ আমেরিকা, এটা সম্ভব না যে ক্যাপিটাল হিলে এভাবে শত শত হাজার হাজার মানুষ গিয়ে হামলা করবে। জুয়েল, সেই 2021 আর 2024, 26 will not be same. ট্রাম্পের পপুলারিটির হিস্ট্রি তো বললাম, হুম হি ইজ ওয়ান অফ দ্য লয়েস্ট, -20 নাও, রাইট? সুতরাং এখন আর সেই ডাকে, আর বিশেষ করে এখন নির্বাচনটা হচ্ছে ইউএস ভার্সেস ইসরায়েল, ওয়ার ভার্সেস দিস, আপনি পপুলারিটি দেখেন, কনটেক্সটটা চেঞ্জ হয়েছে। এছাড়াও যদি ডেমোক্রেটরা জিতে আসলে তার লেম ডাক প্রেসিডেন্ট হলো, তারপরে ইমপিচমেন্টের একটা ব্যাপার রয়ে গেছে, রাইট? সুতরাং তাকে সে শান্তিতে যাবে, নট নেসেসারি। সুতরাং ওনাকে এই হিসাব নিকাশগুলো ওনাকে চিন্তা করে করতে হবে। আর জি, এখানেই বরং আমরা আপাতত এই বিষয়টা রেখে দিই, মানে যেহেতু অন্য আরেকটা প্রসঙ্গে যাব, সেই কারণে আমি একটু মাহমুদ রেজা চৌধুরী হয়ে আপনার কাছে ঘুরে আসছি। মাহমুদ রেজা চৌধুরী, ভারতে ককরোচ জনতা পার্টি বেশ মানে আলোড়ন তৈরি করেছে। এর আগে তো আমরা এই জুলাইয়েই বাংলাদেশে এই ধরনের একটা অভ্যুত্থান দেখেছিলাম, তারপর নেপালে দেখলাম, বাংলাদেশ নেপালের মাঝখানে ভারতও আছে। কতটা এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটা মানে মোদী সরকারকে কতটা নাড়া দিতে পারবে? জুয়েল, এই নাড়া দিতে পারবে কতটা, এটা কিন্তু খুব নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান এবং নেপাল এবং শ্রীলঙ্কা, এদের যে সিচুয়েশন সেটা কিন্তু ভারতের না। ভারত কিন্তু এর থেকে একটু ডিফারেন্ট। ভারত একটা বিশাল মানে আয়াত, মানে আপনার লোক সংখ্যার তুলনা বলেন এবং অন্য কিছুর তুলনা বলেন, ভারত একটা বিশাল রাষ্ট্র। ভারতে যে মোদী সরকার, এর মূল সাপোর্ট হচ্ছে, ওয়ান অফ দ্য সাপোর্ট হচ্ছে একটা ধর্মীয় জনগোষ্ঠী, যেটা হিন্দু জনগোষ্ঠী। এরা ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় বড়, এবং এদেরকে প্যাট্রোনাইজ করছেন ইন্ডিয়ান কর্পোরেট কালচার, এবং এই দুটো মিলে মোদীকে টিকে রাখছে, এই দুটো মিলে মোদীকে টিকে রাখার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, যখন জনতার মধ্যে একটা আপনার ঢেউ ওঠে কোনো কিছুর প্রতিবাদে, তখন কিন্তু যে কোনো সময় যে কোনো পরিবর্তন করতেই পারে। শেখ হাসিনা কখনো হয়তো 5ই জানুয়ারি আগে, হয়তো 5ই আগস্টের আগে তো চিন্তাও করে নাই এরকম একটা ঘটনা ঘটতে পারবে, অথবা উনি চিন্তা করলেও সাধারণ মানুষ সেটা চিন্তা করে নাই, কিংবা শেখ হাসিনা হয়তো জানতো এরকম একটা ঘটনার সম্মুখীন সে হতে পারে। কিন্তু মোদির ব্যাপারে এখন যে আন্দোলনটা দানা বেঁধে উঠছে এবং দিল্লিতে যে সমস্ত আন্দোলনের চিত্র আমরা দেখছি, তাতে করে তাকে টলানো যাবে কিনা, বা তাকে হাসিনার মতো হেলিকপ্টারে করে অন্য কোনো দেশে বাংলাদেশে পাঠানো যেতে পারে, মানে গেলে আর কি, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সেই হিসাবে তিনি বাংলাদেশে আসতে পারেন। এটা একেবারেই সম্ভব না, ওটা সে করবেও না, সে অন্য কোনো রাষ্ট্রে যাবে। তবে সেটা হবে কিনা, সেই সিচুয়েশন দাঁড়াবে কিনা, এই ব্যাপারে আই এম ডাউটফুল। জি, প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আপনার কাছে জানি সেম প্রশ্ন, যে এই আন্দোলনটা শুরুতে আসলে বুঝে যায়নি, মানে কোনো দেশেই বুঝে যায় না, কিন্তু মোদী সরকার, ইন্ডিয়ার গণতান্ত্রিক ব্যবস্থাপনা, ইন্টারন্যাশনাল সাপোর্ট, সব জায়গায় মিলে মোদির জন্য এটা হুমকি হবে কিনা, কিংবা এই আন্দোলনটা এখনো তো মোদির জন্য হুমকি হওয়ার বিষয় না, সরকার পতনের আন্দোলনে যায়নি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এইসবের মধ্যে আছে, মানে কি মনে হচ্ছে অনেকদিন ধরে তো চলছে। ওকে, আপনারা তো দেখেছেন আর কি, হয়তো নেপাল, যে জ্যোতি সাহেব বলেছে যে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ইন্ডিয়া এক না। ইন্ডিয়া ইজ হিউজ কান্ট্রি, একটা ডেমোক্রেটিক একটা সিস্টেম আছে, তবে স্মরণকালের যেই ছাত্রদের সঙ্গে 10s of thousands, এটা কিন্তু ইগনোর আপনি করতে পারেন না। সুতরাং এটা যদিও মোদি গভর্নমেন্টকে সরানোর কোনো সম্ভাবনা নাই এই মুহূর্তে, তবে এটা তার একটা যে বিরাট একটা চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ কিন্তু এটা হয়েছে।
আপনি মনে করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন কি দিয়ে শুরু হয়েছে? কোটা। কোটা, রাইট? কোটা দিয়ে শুরু হয়েছে, রাইট? সেই কোটা তো কোনোদিন সলিউশন হয় নাই, কিন্তু সেই কোটা দিয়ে এখানেও এরকম এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে, এবং আমি দেখছি আরো 2-1 বড় শিক্ষিত লোকজন, জার্নালিস্ট, তারাও হাঙ্গার স্ট্রাইকে চলে গেছে আর কি, তার পদত্যাগ না করা পর্যন্ত। এটা কিন্তু একটা আস্তে 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 ওয়াংচুক নামে progressive way তে একজনকে চলতে থাকে। দেখলাম। এটা ইট উইল কস্ট মোদি গভর্নমেন্ট পলিটিক্যালি, আই এম শিওর ইট উইল কস্ট। আর আমেরিকা বড় হইলেও আমেরিকার জনগণও বড়, ইয়ত্রাও বড়, আনএমপ্লয়মেন্টের সংখ্যা বড়, সবকিছু মিলে। এবং এটা রিজনটা হলো যেটা বললেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 2 লক্ষ ছেলে পেলে পরীক্ষা দেয় 130টা সিটে, 1,30,000 সিটের জন্য। ওখানে ভর্তি হইতে না পারলে সুইসাইড করে মারা যায়। মানে ইট ইজ সিরিয়াস ম্যাটার, কিন্তু সিরিয়াস ম্যাটার, কিন্তু এই সিরিয়াস ম্যাটারটাকে সিরিয়াসলি দেখা উচিত। এটা একটা ওনাকে সরাতে না পারলেও এটা মোদি গভর্নমেন্টের উপর একটা সাংঘাতিক প্রেশার হবে বলে আমার ধারণা, এবং এটা নির্ভর করবে আরো অন্যরা কিভাবে, কংগ্রেস কিভাবে জিনিসটা ট্রিট করতেছে, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি কিভাবে জিনিসগুলো দেখছে, ওইদিকে ভার্সেস আপনার কর্পোরেট ওয়ার্ল্ড। চৌধুরী সাহেব যেটা বললো যে কর্পোরেট ওয়ার্ল্ড অলওয়েজ ওয়ান্ট দ্যাট রিলিজিয়াস গ্রুপকে চাইলে তারা স্টেবিলিটিটা আসে, তাদেরকে সাপোর্ট করে, তারা, কারণ তাদের অন্য কিছু ধর্ম ছাড়া অন্য কিছু তাদের আশা আকাঙ্ক্ষা নাই। গরিব হলে অসুবিধা নেই, গরিব যত বেশি হবে আবার ধার্মিক বেশি হয়। হ্যাঁ, এটা ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনন, রাইট? এবং সংখ্যাটাকেও কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারছেন না, কারণ এই যে 18-19 বছর ছেলেটা মাঠে গিয়েছে, আমরা হয়তো গুনতে গিয়ে দেখছি যে সেটা 10 লাখ, কিন্তু এই প্রত্যেকটা ছেলেরই একজন করে মা আছে, একজন করে বাবা আছে, একজন করে চাচা, চাচি, মামা, খালু, ফুফু থাকতে পারে। সে যখন আহত হবে, এই সংখ্যাগুলো কিন্তু তখন অনেক বড় সংখ্যা দাঁড়াবে। জি, ওটাই নির্ভর করে, এগুলো তো ক্যাসকেডিং এফেক্ট আছে। তো ক্যাসকেডিং, আপনি গভর্নমেন্ট কি অ্যাকশন নিবে তার উপরে রিয়াকশন হবে। আমাদের দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমাদের দেশে হলো কি, মরে গেলে গুলি করলে এই দেখলেন যে আন্দোলনটা আরো প্রকট হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলা আমার মনে হয় এটা ফ্লেয়ার আপ করবে। এটা আপনি দেখেন না, এর মধ্যে শিক্ষামন্ত্রী বলছে এরা আরো টেরোরিস্ট ছাত্রদেরকে, রাইট? কিন্তু মোদী সরকারের এক গ্রুপ তাদেরকে ডাকছে কয়েকজনকে কথা বলার জন্য, শুধু তারা বুঝতে পারতেছে যে দিস ক্যান বি এ ফর্মিডেবল ফোর্স ইন ফিউচার। এটাকে ছোট করে দেখা উচিত না, ছোট কাটাও কিন্তু মানে ক্ষতি করতে পারে আর কি। এবং এটি বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানকার যে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা দুটোই বাংলাদেশকে এফেক্ট করবে। সো এটির দিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। আজকের মতো হয়তো আমরা শেষ করে দিচ্ছি, ভবিষ্যতে আগামী দিনগুলোতে এইটি নিয়েও আমরা আলোচনা করব। ভারতীয় ককরোচ পার্টির এই আন্দোলনের কোন দিকে যাচ্ছে, মুভমেন্টটা কি হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। একই সময় আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।